ছোট থেকে রামেয়ার মাথায় শুধু প্রেম করার চিন্তা ঘুরে বেড়াতো। পড়াশোনার তো কোনো বালাই ছিল না। তার মার হাজার মানা করা সত্ত্বেও সে কোনো কথাই শোনে না। মাত্র 16 বছর বয়সেই বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করে বসে, কিন্তু সেই প্ল্যানও হয় ফ্লপ। এরপর থেকে একের পর এক প্রেম করে গেলেও কোনোটাই স্থায়ী হয় না। কেউ তাকে চিট করে তো কাউকে তার আর ভালো লাগে না। এখন এটাই দেখার পালা, শেষ পর্যন্ত কে হবে তার লাইফ পার্টনার। সে কি আদৌ কাউকে খুঁজে পাবে, নাকি সারা জীবন তাকে সিঙ্গেলই থাকতে হবে? সেটাই দেখবো আজকের গল্প ব্যাড গার্লে। শুরুতেই আমরা রামিয়া নামের একটা স্কুল পড়ুয়া মেয়েকে দেখতে পাই। ছোটবেলা থেকে রামিয়ার একটাই স্বপ্ন, আর তা হলো সে আর তার পার্টনার একসাথে একটা বাড়িতে থাকবে, আর কেউ তাদেরকে বিরক্ত করবে না। আর তার এই স্বপ্ন সে অনেক ছেলেকে নিয়ে দেখে, যেটা তার স্কুলের কোনো ছেলে বা তার বান্ধবীর ভাই বা কখনো কখনো কোনো মুভি স্টার। সে শুধু তার পার্টনারের সাথেই থাকতে চাইতো। সে জানতো না সে কেন সারাদিন এসব ভাবে। রামিয়ার পরিবারে তার বাবা মা এবং দাদি আছে। তার বাবা কাজের সূত্রে বাইরে থাকলেও তার মা সে যে স্কুলে পড়ে সেই স্কুলেই চাকরি করে, আর রামিয়ার দাদি সারাদিন বাড়িতে থাকে। আর সে খুবই স্ট্রিক্ট। দাদি রামিয়ার উপর সবসময় চিৎকার চেঁচামেচি করতে থাকে। আর রামিয়ার পিরিয়ড চলাকালীন দাদি তাকে কোনো কিছু স্পর্শও করতে দেয় না। কিন্তু রামিয়াও তার দাদিকে এই সময়টাই বিরক্ত করতে মোটেও ভোলে না। আর যদি রামিয়ার একাডেমিক রেজাল্টের কথা বলা হয়, তাহলে তাকে একজন ব্যর্থ ছাত্রী বললেও ভুল হবে না, কারণ পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ নেই। সে তো সারাক্ষণ এইসব স্বপ্ন নিয়েই পড়ে থাকে। সে কোনো রকমের টেনে টুনে তার খাতার নাম্বার 0 থেকে সামান্য বাড়াতে পারে, এই যা। যে জন্য প্রত্যেক ক্লাসেই তাকে বকুনি খেতে হয় আর কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তার এই খারাপ রেজাল্টের জন্য তার বাবাকে প্রায়ই স্কুলে আসতে হতো। কিন্তু রামিয়ার তো এসবে কিছুই যায় আসে না। তার তো স্কুলে আসার টার্গেট ছিল একটাই, সেটা হলো ওই যে ছেলেদের দেখা। সে ছেলেদের দিকে তাকিয়ে থাকতেই পছন্দ করে, কারণ সে ছেলেদের নিয়েই তার জীবন কাটানোর কথা ভাবতে থাকে। একদিন রামিয়ার ফ্রেন্ডকে তাদের ক্লাসে সিদ্ধার্থ নামের একটা ছেলে একটা চকলেট দিয়ে প্রপোজ করে, কিন্তু তার ফ্রেন্ড ছেলেটির প্রপোজাল রিজেক্ট করে দেয়, সেজন্য ছেলেটা খুবই মন খারাপ করে আর সারাদিন চুপচাপ বসে থাকে। সে স্কুলে গিয়েও মন খারাপ করে থাকে, কারণ সে রিজেক্ট হয়েছে। তখন রামিয়া এই ব্যাপারটা খেয়াল করে। সে সিদ্ধার্থকে সান্ত্বনা দেয় আর নিজেই তাকে প্রপোজ করে। সিদ্ধার্থ তখন তার প্রপোজাল মেনে নেয় আর তারা একে অপরকে ডেট করতে শুরু করে। বুঝুন অবস্থা। কিন্তু তাদের এই রিলেশন মাত্র কয়েক সপ্তাহই চলে। একদিন রামিয়া খেয়াল করে তাদের স্কুলে নালান নামের একটা ছেলে এসেছে, কিন্তু নালান একটু ইন্ট্রোভার্ট, তাই সে কারোর সাথে কথা বলে না। সারা ক্লাস একা একা বসে থাকে। আর রামিয়ার যেহেতু ছেলেদেরকে দেখতে পছন্দ, তাই সে নালানকে ভালো করে অবজার্ভ করছিল। তখনই সে নালানের হাতে কাঁটা দেখতে পায়, যেটা সাধারণত ব্লেড দিয়ে কাটলে হয়। সে ওই দাগ দেখে কিছুটা অবাকই হয় আর অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। নালানও তখন খেয়াল করে যে রামিয়া তার হাতের দিকে তাকিয়ে আছে, তাই সে দ্রুত তার হাত সরিয়ে ফেলে। এরপর রামিয়া তার বন্ধুদের থেকে জানতে পারে যে নালান হংকং থেকে এসেছে আর আজই তার স্কুলের প্রথম দিন। নালানের কাছে একটা ফোন ছিল, যেটা সে সবার থেকে লুকিয়ে স্কুলে নিয়ে আসে। কিন্তু রামিয়ার মা স্কুল টিচার আনু যখন রামিয়াকে তার টিফিন নিয়ে যাওয়ার কথা বলার জন্য আসে, তখন সে নালানকে ক্লাসে বসে বসে ফোন টিপতে দেখে ফেলে। তাই সে সাথে সাথে তার ফোনটা নিয়ে চলে যায় আর নালানকে তার বাবা মাকে স্কুলে নিয়ে আসার কথা বলে, কারণ একেই স্কুলে ফোন আনার কোনো নিয়ম নেই। তার উপর নালান ক্লাসে বসে ফোন টিপছে। কিছুক্ষণ পরে রামিয়া টিফিন আনার জন্য তার মার কাছে টিচার্স রুমে যায়, যেখানে সে টেবিলের উপর নালানের ফোনটা দেখে। এটা দেখেই তো সে আস্তে করে সেটা নিজের সাথে নিয়ে নেয়। সে এতটাই চুপি চুপি নিয়েছিল যে কেউ টেরও পায় না। রাতের বেলা সে নালানের কথাই ভাবতে থাকে। এরপর দিন সকালবেলা সে স্কুলে গিয়ে তাড়াতাড়ি করে সবার আগে ক্লাসে যায় আর নালানের ব্যাগে তার ফোনটা রেখে দেয়। নালান ক্লাসে ফিরে তার ব্যাগে ফোনটা দেখে বুঝতে পারে যে রামিয়াই তার ফোনটা রেখে গেছে। যাক, এরপরে স্কুল শেষ হলে স্কুল থেকে ফিরে রামিয়া ইন্টারনেটে নালানের আইডিতে মেসেজ পাঠায় আর নালানও তার মেসেজের রিপ্লাই দেয় আর রামিয়াকে ধন্যবাদ জানায় তার ফোনটা ফেরত দেওয়ার জন্য। এই মেসেজ দেখে তো রামিয়া অনেক খুশি হয়ে যায়। সে সারাদিন নালানের কথাই ভাবতে থাকে। এরপর থেকে তারা রোজই মেসেজে কথা বলতো। আর কথা বলতে বলতে নালান একদিন রামিয়াকে প্রপোজই করে বসে। রামিয়া আর দেরি না করে তার প্রপোজাল একসেপ্ট করে নেয়। এরপর থেকে তারা একে অপরকে ডেট করতে শুরু করে, কিন্তু তারা কখনোই স্কুলের মধ্যে কথা বলতো না। তারা দুজন মেসেজেই কথা বলতো। রামিয়াকে যখন তার প্রথম সেলফোন কিনে দেওয়া হয়, সে সবার আগে নালানকে মেসেজ পাঠায়। তারপর থেকে তারা দুজন স্কুলে গিয়েও মেসেজে কথা বলতে পারত। এভাবেই তাদের দিন চলতে থাকে। এর মধ্যে স্কুলের তরফ থেকে তাদেরকে পিকনিকে নিয়ে যাওয়া হয়। রামিয়া পিকনিকে যাওয়ার জন্য নাম জমা দিলেও নালান জানায় সে যাবে না, কারণ সে ইন্ট্রোভার্ট।
কিন্তু রামেয়া বলে নালান যদি না যায় তাহলে সেও যাবে না, আর সেখানে গেলে অনেক মজা হবে, তাই সে যেন মানা না করে। তার কথায় তখন নালানও রাজি হয়ে যায়। দেখা যায় তারা ট্রেনে ভ্রমণ করছিল। সেই সময় রামেয়া ওয়াশরুমে যাওয়ার বাহানায় উঠে যায়, কারণ ওয়াশরুমের বাইরে নালান তার জন্য অপেক্ষা করছিল। কিন্তু দেখা যায় রামেয়ার ফ্রেন্ডরাও তার সাথে সাথে ওয়াশরুমে যায়, যে জন্য নালান আড়ালে সরে যায় আর তাদের সামনাসামনি কথা হয় না। ট্রেন থেকে নেমে রিসোর্টে যাওয়ার জন্য তাদেরকে একটা বাসে তোলা হয়। রামেয়া চেয়েছিল নালানের পাশাপাশি সিটে বসতে, কিন্তু সে তো সেটাও পারে না। তাই নালান তাকে মেসেজ দিয়ে বলে সে যেন মন খারাপ না করে। সে তাকে অনুভব করতে বলে যে তারা দুজন একসাথে বসে ভ্রমণ করছে। রামেয়াও তখন তেমনটাই অনুভব করে। এরপর বাস থেকে নামার পর স্কুলের ছেলে মেয়েদেরকে আলাদা দুটো বাড়িতে নিয়ে যাওয়া হয়। এটা দেখে তো রামেয়ার মন আরো খারাপ হয়ে যায়, কারণ সে কিছুতেই নালানের সাথে সময় কাটাতে পারছিল না। আর সময় তো দূরের কথা, তারা সামনাসামনি দুটো কথাও বলতে পারছিল না। নালান তখন অনেক চেষ্টা করে রামেয়ার সাথে কথা বলার, কিন্তু তারা সেই সুযোগই পায় না। দৃশ্য চলে যায় রাতের বেলা। সবাই যখন ঘুমিয়ে যায় তখনই নালান রামেয়াকে মেসেজ দেয় আর বলে সে যেন জঙ্গলে চলে আসে। রামেয়াও তো খুব খুশি হয়ে যায়, আর সে লুকিয়ে লুকিয়ে তার ব্যাগপত্র নিয়ে জঙ্গলে চলে যায়। কিন্তু তার ফ্রেন্ড ভারুনিকা জেগে থাকায় রামেয়ার এভাবে চুপি চুপি এত রাতে ঘর থেকে বের হওয়ার ব্যাপারটা সে টের পেয়ে যায়। এদিকে রামেয়া জঙ্গলে গিয়ে দেখে নালান তার জন্য অপেক্ষা করছে। এরপর তারা দুজন মিলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর সেখানেই একটা পরিত্যক্ত বাড়ি ছিল, যে বাড়িটিকে তারা তাদের বাড়ি বলে কল্পনা করে আর সেখানেই সময় কাটায়। তারা সেখানে নাচ করে, গান করে আর একসাথে অনেক গল্পও করে। দেখা যায় একটা সময় রামেয়া নালান একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে আসে। এরপর যখন তারা নিজেদের ঘরে ফিরে আসে তখনই রামেয়াকে তার ফ্রেন্ডরা বেশ বকাবকি করে এত রাতে ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য। তাছাড়াও ভারুনিকা রামেয়াকে অনেক কথাও শোনায় নালানের সাথে রিলেশনে যাওয়ার জন্য, কারণ ওই নালান তো মাদকাসক্ত, তাই তাকে তার আগের স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। এরপর চিকিৎসার জন্যই তাকে হংকং এ পাঠানো হয়, যেখানে সে রিহ্যাব সেন্টারে কয়েক মাস থেকে চিকিৎসা করে এসেছে। কিন্তু রামেয়া তাদের কথায় কানই দেয় না, যে জন্য ভারুনিকা তার উপর প্রচন্ড রেগে থাকে। এই জন্য সে অন্য রুমেও শিফট হয়ে যায়, আর বাড়ি ফেরার সময়ও সে রামেয়ার সাথে কথা বলে না। কিন্তু রামেয়ার তো এতে কিছুই যায় আসে না, কারণ সে নালানকে ছাড়তে পারবে না। বাড়ি ফিরে এসে সে দেখে তার কাজিন কামেয়া তার দাদির পাশে বসে কান্না করছিল আর কিছু একটা মেনে নিতে বলছিল, কিন্তু তার দাদি চুপচাপ বসেছিল, কোনো কথাই বলছিল না। সে তার কাজিনের কান্নার কারণ জানার চেষ্টা করে, যে হুট করে সে এমনটা কেন করছে। তখন তার মা তাকে ঘরে পাঠিয়ে দেয় আর তার আন্টি এবং তার কাজিনকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে বারণ করে। আসলে তার কাজিন কামেয়া একটা ছেলেকে পছন্দ করত আর সে তাকে বিয়েও করতে চায়, কিন্তু তাদের দাদি বা তাদের পরিবার কামেয়ার এই সম্পর্ক মেনে নেয় না, কারণ ছেলেটির পরিবার ব্রাহ্মণ ছিল না এবং তারা নিরামিষী ছিল, যে জন্য কামেয়া তাদের কাছে হাজারবার রিকোয়েস্ট করেও কোনো লাভ হয় না। রামেয়াও ব্যাপারটা তখন বুঝতে পারে আর সিদ্ধান্ত নেয় সে এত সহজে নালানকে ছাড়বে না। তার পরিবার যদি তাদের সম্পর্ক কোনোভাবে মেনে না নেয় তাহলেও সে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তাদের সম্পর্কটা টিকিয়ে রাখার। এইভাবে সে স্কুলে গিয়ে নালানের পাশে সিটে বসে, কারণ সে আর কিছুকেই ভয় পায় না। টিফিন টাইমে শ্রী নামের রামেয়ার এক ফ্রেন্ড তাদের এক ক্লাস সিনিয়র একটা ছেলের সাথে স্কুলের স্টোর রুমে গিয়ে একে অপরকে কিস করে, কিন্তু রামেয়ার মা আনু তাদেরকে দেখে ফেলে। এটা দেখে তো সে খুবই রেগে যায় আর তাদেরকে সাথে সাথে প্রিন্সিপালের রুমে নিয়ে যায়, যেখানে শ্রী এবং তার বয়ফ্রেন্ডকে অনেক বকাঝকা করা হয় আর তাদের পরিবারকে স্কুলে আসার কথা বলা হয়। তখনই শ্রী রেগে যায় আর বলে দেয় যে তারা তো শুধু কিস করেছে, কিন্তু পিকনিকে গিয়ে রামেয়া নালানের সাথে পুরো একটা রাত বাইরে কাটিয়েছে। যেই কথা শুনে রামেয়ার মা আনু তো খুবই শকড হয়ে যায়, সে তো এটা চিন্তাও করতে পারেনি কখনো। তাই সে এবং প্রিন্সিপাল শ্রীর কথার সত্যতা যাচাই করার জন্য রামেয়াকে প্রিন্সিপালের রুমে ডাকে আর তারা তার ফোন চেক করে নালানের সাথে তার সমস্ত মেসেজ দেখতে পায়। এরপর তারা নালানকেও ডেকে নিয়ে এসে তার ফোন চেক করে, যে জন্য তাদের মধ্যকার যা যা কথা হয়েছে সবকিছু আনু জানতে পেরে যায়। এটা দেখে তো সে প্রচন্ড রেগে যায়। বাড়ি ফিরে রামেয়ার ফোন, কম্পিউটার, ইন্টারনেট এমনকি টিভির লাইনও অফ করে দেয়। রামেয়াকে এখন থেকে তার সাথেই স্কুলে যেতে আসতে বলে, তার সকল স্বাধীনতা বন্ধ। এরপর থেকে সেই রামেয়াকে নিয়ে স্কুলে যায় আর স্কুল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এভাবেই রামেয়ার দিন কাটতে থাকে আর স্কুলেও কোনো টিচার তাকে নালানের সাথে কথা বলা তো দূরের কথা, তার দিকে তাকাতেও দেয় না। আর বাড়িতে আনু তাকে কড়া নজরে রাখে এবং তাকে বিভিন্ন পুরোহিত এবং মন্দিরে নিয়ে যায়।
যাতে করে তার মাথা থেকে নালানের ভূতটা নামে। কিন্তু রামেয়ার মাথা থেকে তো নালানের ভূত এত সহজে নামবে না। তাই সে তার এক ফ্রেন্ডকে দিয়ে নালানের কাছে একটা চিঠি পাঠায় আর তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করে। সেই প্ল্যান মোতাবেক রামেয়া রাতের বেলা ব্যাগপত্র গুছিয়ে নেয় আর নালানের বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু দেখা যায় নালান যখন ব্যাগপত্র গুছিয়ে বাইরে আসতে লাগে তখনই সে তার বাবার কাছে ধরা পড়ে যায়। তাই সে আর পালাতে পারে না, যে কারণে রামেয়া আবার বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে আসলে তার বাবা তাকে অনেক বকাঝকা করে আর মারতেও চায়, কিন্তু সেই সময়ই আনু তাকে বাধা দেয়, যে জন্য আনুকেও রামেয়ার দাদি অনেক কথা শোনায়। বিশেষ করে সে বলে যে রামেয়া কন্যা সন্তান হওয়াতেই এসব করছে, সে ছেলে হলে এসব কখনোই করতো না। এই বলে সে আনুকে কথা শোনাতে থাকে, যে জন্য আনু নিজেও আপসেট হয়ে যায়। এরপর সে রামেয়াকে একটা নতুন স্কুলে ভর্তি করায় আর তাকে তার স্কুলে নিয়ে যাওয়ার সময় ভালো করে পড়াশোনা করতে বলে, কারণ সে যদি ভালো করে পড়াশোনা করে বিদেশ যায় আর তার ক্যারিয়ার গড়তে পারে তাহলে সে সেই সবকিছু করতে পারবে যা সে করতে চায়। তখন আর কেউ তাকে বাধা দিতে পারবে না। কিন্তু যতদিন সে এখানে আছে ততদিন তাকে আনুদের কথা শুনেই চলতে হবে। আর তাছাড়াও নালানকে পড়াশোনা করার জন্য সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই তার এখন নালানকে ভুলে পড়াশোনায় মন দেওয়া উচিত। কিন্তু তার এসব কথায় রামেয়া আরো বিরক্ত হয়, কারণ নালানকে সিঙ্গাপুর পাঠিয়ে দেওয়া হয়েছে, যে জন্য সে তার থেকে দূরে চলে গেছে। তাই সে সিদ্ধান্ত নেয় সে আর এই বাড়িতে থাকবে না, কারণ তার মনে হয় তার মায়ের জন্যই সবকিছু হয়েছে। নালান তার থেকে দূরে চলে গেছে আর সে তার বাবা মার সাথে থাকলে নিজের খেয়াল খুশি মতো চলতেও পারবে না, রিলেশনেও জড়াতে পারবে না। তাই সে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নেয় আর আনুকে তার যা ইচ্ছা তাই করবে বলে জানায়। সে আরো বলে যে তার মা যদি তাকে বাধা দেয় তাহলে সে নিজেই নিজেকে শেষ করে ফেলবে। এইসব কথা শুনে আনু তাকে হোস্টেলে থাকতে বাধা দিতে চাইলেও তাকে আর বাধা দেয় না। এরপর আমাদের 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। রামেয়া এখন এই স্কুল শেষ করে কলেজে পড়ে আর সে হোস্টেলেই থাকে। কলেজে সে অর্জুন নামের একটা ছেলের সাথে রিলেশনে ছিল আর হোস্টেলে থাকার কারণে কেউ তাকে বাধা দিত না, সে তার ইচ্ছে মতো চলাফেরা করত। অর্জুনের সাথে রুম ডেট করার জন্য সে বয়েজ হোস্টেলে চলে যেত। সে তার এই রিলেশন নিয়ে অনেক সিরিয়াস। অর্জুন তার সিনিয়র হওয়াতে অর্জুনের কলেজ শেষ হয়ে যায় আর সে বাড়ি ফিরে যাবে। তাই যাওয়ার আগে শেষমেশ তারা রুম ডেট করে। রামেয়া অর্জুনকে বলে সে স্বপ্ন দেখেছে যে সে তার গায়ে অর্জুনের নামে ট্যাটু করেছে। সে ট্যাটু করার সময় ব্যথা পেলেও চুপচাপ সব সহ্য করে নেয় আর অর্জুন তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। যেই কথা শুনে অর্জুন বলে সে সব উদ্ভট স্বপ্ন কেন দেখে। এরপর তারা আরো কিছুক্ষণ সময় কাটানোর পর রামেয়া বয়েজ হোস্টেল থেকে বেরিয়ে তার হোস্টেলে চলে যায়। এরপর সে তার ফ্রেন্ড সেলভিকে নিয়ে একটা দোকানে যায় অর্জুনের জন্য গিফট কিনতে। তাদের কলেজের সবাই তাদের দুজনের রিলেশনের কথা জানতো, তাই কলেজের বাইরের এক চাওয়ালা রামেয়াকে জিজ্ঞেস করে সে এবং অর্জুন বিয়ে কবে করছে। রামেয়া জানায় তার কলেজ শেষ হোক আর গ্রাজুয়েশনের দিন অর্জুন তার বাবা মাকে নিয়ে কলেজে আসবে, তখনই সে তার পরিবারের সাথে রামেয়াকে পরিচয় করিয়ে দিবে। এরপর সে অর্জুনের জন্য উপহার কিনে তা অর্জুনকে দেয় আর অর্জুনও তখন তার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু অর্জুন চলে যাওয়ার পরও সে তাকে কোনো কল বা মেসেজ দেয় না, যেজন্য রামেয়া অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর অর্জুনের কল বা মেসেজের জন্যই অপেক্ষা করতে থাকে। সে তো অর্জুনের জন্য একদম পাগল হয়ে থাকতো। সেই সময় তার ফোনে কল এলে সে বেশ খুশি হয়ে যায়, কিন্তু সে দেখে অর্জুন নয়, তার মা তাকে কল করেছে। রামেয়া তখন তার মায়ের সাথে খুব বেশি কথা বলতো না, কারণ সে এখনো তার মার উপর রেগেছিল। তাই সে তার মা যখনই কল করে খুব অল্প কথা বলে। জানা যায় তার দাদি তখন অনেক অসুস্থ ছিল, সে ডিমেনশিয়া রোগে আক্রান্ত। তাই তার দাদি তাকে কামিয়া ভেবে কথা বলতো আর ভাবতো সে এখনো স্কুলে পড়ে। এইভাবে দিন যেতে থাকে। এরপরই 4 দিন কেটে যায়, কিন্তু অর্জুন রামেয়াকে কোনো কল বা মেসেজ দেয় না, যে জন্য রামেয়া প্রচন্ড টেনশনে পড়ে যায় আর সারাদিন অর্জুনের কথাই ভাবতে থাকে। তার কোনো কিছুতেই মন বসছিল না। একদিন সে তার এক ফ্রেন্ড থেকে জানতে পারে অর্জুন তার কিছু ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেছে। যে কথা শুনে রামেয়া অর্জুনের ফ্রেন্ডদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে অর্জুন কি তাদেরকে কল করেছে। তখন একটা মেয়ে জানায় অর্জুন তো তাদের সাথে যোগাযোগ করে আর সে তার নতুন নাম্বার রামেয়াকে দেয়নি শুনে তার ফ্রেন্ডরাও কিছুটা অবাক হয়। এরপর রামেয়া অর্জুনের নতুন নাম্বার নিয়ে তাকে কল করে। রামেয়া এরপর অর্জুনের উপর কিছুটা রেগেই থাকে তাকে এতদিন কল না করার জন্য। তাছাড়াও সে অর্জুনকে তার দেয়া উপহারের কথা জিজ্ঞেস করে। অর্জুন জানায় সে তার দেয়া উপহারগুলো ভুলে ফ্লাইটে রেখে চলে এসেছে। যে কথা শুনে রামেয়া আরো রেগে যায়, কারণ সে এত ভালোবেসে তাকে গিফট করলো আর সেই গিফট সে নিতেই ভুলে গেল। তাই সে অর্জুনকে কেয়ারলেস হওয়ার জন্য অনেক বকাঝকা করে। তখন অর্জুনও রেগে কল কেটে দেয়, যে জন্য রামেয়া বিরক্ত হয়ে সেলভিকে বলে
যে সে তার সেমিস্টারের জন্য রাখা টাকা দিয়ে অর্জুনের জন্য গিফট কিনেছে আর সে সেটা ফ্লাইটেই ভুলে গেছে। তাই তার রাগ দেখানোটা কি ওভার রিয়াক্ট করা হয়েছে নাকি? সেলভি তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে না, সে মোটেও ওভার রিয়াক্ট করেনি। এরপর রামেয়া আবারও অর্জুনের সাথে কথা বলে, কিন্তু তাদের দুজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হয় আর অর্জুন রামেয়ার সাথে আবারও যোগাযোগ বন্ধ করে দেয় আর একটা সময় তারা ব্রেকআপও করে নেয়। রামেয়া তখন অনেক কষ্ট পায়, তারপরও সে নিজেকে সামলে নিয়ে বলে সে অর্জুনকে ছাড়াই ভালো থাকবে। কিন্তু আবারও একটা সময় সে ভাবতে থাকে অর্জুন কেন তার সাথে এমন করে। সে তো অর্জুনকে ভালোবাসে, সারা জীবন অর্জুনের সাথে থাকার স্বপ্ন দেখে, কিন্তু অর্জুন তাকে অবহেলা কেন করে? তাহলে কি অর্জুন তাকে ভালোবাসে না? সে অর্জুনের সাথে কথা বলবে না ভাবলেও বারবার অর্জুনকে সে নিজেই কল করে আর আবারও তাদের রিলেশন ঠিক করে। সেলভি যখন তাকে জিজ্ঞেস করে যে সে অর্জুনের সাথে ব্রেকআপ করার পরও কেন বারবার তাকে কল করছে, তখন রামেয়া বলে এমন সিরিয়াস রিলেশনশিপে মাঝে মধ্যে ঝগড়া তো হয়, কিন্তু এই বলে তারা সেপারেট হয়ে যাবে না। তবে কিছুদিন পর আবার তাদের মধ্যে ঝগড়া হয় আর অর্জুন রামেয়াকে ব্লক করে দেয়। রামেয়া তাদের সম্পর্কে নিয়ে যতটা সিরিয়াস ছিল অর্জুন ততটা ছিল না, যে জন্য সে রামেয়াকে ইগনোর করত। আর অর্জুনের রামেয়াকে ব্লক করে দেওয়ার জন্য সে তো খাওয়া দাওয়াও ঠিক করে করতো না, সারা দিন চুপচাপ বসে থাকতো। সেলভিও তার এই আচরণে খুবই বিরক্ত ছিল, কিন্তু তবুও সে কিছু বলতো না। এভাবেই দিন যেতে যেতে রামেয়া একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করা হয়। তখন সেলভি বাধ্য হয়ে অর্জুনকে কল করে আর তাকে সবকিছু খুলে বলে। অর্জুন তখন রামেয়ার নাম্বার আনব্লক করে তাকে কল করে, এই জন্য তো রামেয়া অনেক খুশি হয়ে যায়। আর সেদিন বিকেল বেলাতেই রামেয়ার বাবা মা হাসপাতালে আসে আর তাকে হোস্টেলে ফিরিয়ে নিয়ে যায়। তারা রামেয়াকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিল, কারণ ডাক্তার রামেয়াকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে বলেছে। কিন্তু রামেয়া তার বাবা মার সাথে চেঁচামেচি করতে থাকে আর বাড়িতে যেতে অস্বীকৃতি জানায়, যে জন্য তার বাবা মা বাধ্য হয়ে তাকে রেখেই আবারও বাড়ি ফিরে যায়। এর কিছুদিন পরই অর্জুনদের গ্রাজুয়েশন প্রোগ্রামের দিন আসে, যেখানে রামেয়াও ছিল। অর্জুন তার বাবা মাকে তার কলেজের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে নেয়। সেই সময় রামেয়ার পরিচয় দেওয়ার আগেই অর্জুনের মা বলে রামেয়াকে সে অর্জুনের বন্ধু আদির বোনের বিয়েতে দেখেছিল, আর রামেয়া তো আদির গার্লফ্রেন্ড। যে কথা শুনে অর্জুন তার বাবা মাকে সত্যি বলে না যে রামেয়া বর্তমানে তার গার্লফ্রেন্ড, যে জন্য রামেয়া অর্জুনের সাথে রাগ করে। অর্জুন তখন বলে সে কি করে বলতো যে তার বন্ধুর প্রেমিকা এখন তার প্রেমিকা। রামেয়া বলে অর্জুন নিজেও আগে একটা মেয়ের সাথে রিলেশনে ছিল আর এখন তার সাথে রিলেশনে আছে, এই সব কিছুই তো স্বাভাবিক, না বলার কি আছে। এই বলেই সে চলে যায়। তখনই অর্জুনদের ক্লাসের একটা মেয়ে রামেয়াকে বলে যে অর্জুন তাকে চিট করছে, সে হায়দ্রাবাদের একটা মেয়ের সাথে রিলেশনে আছে। অর্জুন যেমন তার আগের গার্লফ্রেন্ডকে চিট করে রামেয়ার সাথে রিলেশনে এসেছে, ঠিক তেমনি এখন রামেয়াকে চিট করে অন্য একটা মেয়ের সাথে রিলেশনে আছে। রামেয়া তখন তার কথা বিশ্বাস করতে না চাইলে মেয়েটি তাকে বলে যে মিথ্যা বলে তার কি লাভ, সে তো শুধু তাকে সত্যিটা বলছে যাতে সে অর্জুনের আসল রূপ জানতে পারে। এসব কথা শুনে রামেয়ার মাথা ঘুরে ওঠে। সে বুঝতে পারে অর্জুন সত্যিই তাকে চিট করছে, তাই সে রেগে মেগে অর্জুনকে এক ঘুষি মেরে দেয় আর তাকে চিটার বলে গালাগাল করতে থাকে। তখন অর্জুনও রেগে যায় আর রামেয়াকে বলে সে তার লাইফ হেল করে দিয়েছে, সেই সম্পর্ক আর রাখতে চায় না, তাই বারবার তাকে ইগনোর করেছে, তার থেকে দূরে চলে গেছে, ব্রেকআপ করেছে। কিন্তু রামেয়া তো বারবার তার কাছে ফিরে আসতে চায় আর অসুস্থ হয়ে যায়, না হয় নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দেয়। এই করে করে সে আবারও তার লাইফে ফিরে আসে। আসলে সে রামেয়াকে অপছন্দ করে, সে রামেয়ার মতো কারোর সাথে সম্পর্কই রাখতে চায় না, কিন্তু রামেয়া বারবার তার গলায় এসে ঝুলে পড়ে। এই বলে সে রামেয়াকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। অর্জুনের মুখ থেকে এসব কথা শুনে রামেয়া অনেক ভেঙে পড়ে, কারণ সে অর্জুনকে নিয়ে খুব সিরিয়াস ছিল, কিন্তু অর্জুন তাকে নিয়ে কখনোই সিরিয়াস ছিল না, যা সে এখন বুঝতে পেরেছে। তাই সে সারাদিন মন খারাপ করে বসে থাকে। তাছাড়াও তার মনে পড়ে সে যখন কলেজে ভর্তি হয়েছিল আর তারা সকল বন্ধুরা মিলে পার্টি করতে গিয়েছিল, তখন সে প্রথম অর্জুনকে দেখেছিল। রামেয়াকে তার এক সিনিয়র অর্জুনের থেকে দূরে থাকতে বলেছিল, কারণ সে একজন প্লে বয়। কিন্তু রামেয়ার তো অর্জুনের মতো ছেলেদের উপরে ইন্টারেস্ট বেশি, তাই সে কারো কথাতেই পাত্তা দেয়নি। কিন্তু তখন অর্জুন আর একটা মেয়ের সাথে সম্পর্কে থাকার কারণে সাদি নামের একটা ছেলের সাথে সম্পর্কে জড়ায়। কিন্তু অর্জুন, আদি আর রামেয়াকে একসাথে দেখলে কষ্ট পেত। আর যখন রামেয়া আর আদির ব্রেকআপ হয়ে যায়, তখন অর্জুন রামেয়ার সাথে সম্পর্কে জড়ায়, কিন্তু সে শুধু টাইম পাসই করে গেছে, তাকে সত্যিকারের ভালোবাসেনি। রামেয়াকে তার বন্ধুরাও অর্জুনের সাথে ব্রেকআপ করার পর থেকে মুভ অন করতে সাহায্য করে। তারা তাকে নিয়ে পার্টি করে, মুভি দেখে, যে জন্য ধীরে ধীরে রামেয়াও মুভ অন করতে থাকে। একদিন রামেয়াকে তার মা বারবার কল করছিল, কিন্তু সে ক্লাসে থাকার ফলে মার কল রিসিভ করছিল না।
যে কারণে বাধ্য হয়ে তার মা হোস্টেলে ইমার্জেন্সি ভাবে কল করে। তখনই রামেয়াও ছুটে গিয়ে কল রিসিভ করে আর জানতে পারে যে তার দাদি মারা গেছে। যে নিউজ পেয়ে সে আর সেলভি দ্রুত বাড়িতে চলে যায়। রামেয়া বাড়ি ফিরে তার দাদির লাশের পাশে চুপচাপ বসেছিল, কারণ সে তার দাদির সাথে যতই ঝামেলা করতো না কেন সে তার দাদিকে অনেক ভালোবাসতো। দাদির মারা যাওয়াতে সে অনেক ভেঙে পড়েছিল। তখনই সেখানে কামেয়া আসে, কিন্তু তার দাদির ভাই কামেয়াকে বাড়িতে ঢুকতে দিতে চাইছিল না, কারণ কামেয়া পালিয়ে বিয়ে করে ফেলেছিল। তখনই রামেয়ার বাবা কামেয়াকে ঢুকতে দেয় আর শেষবারের মতো তার দাদির মুখ দেখতে দেয়। তারা সবাই মিলে দাদির কথাই বলছিল। আর তখনই রামেয়া রিয়েলাইজ করে যে তার দাদি আর নেই, সে আর কখনো দাদির সাথে কথা বলতে পারবে না। যেটা বুঝতে পেরে সে অনেক কান্না করতে থাকে। এরপরে কয়েক বছর কেটে যায়। মাঝখান দিয়ে কোভিড-19 মহামারীও হয়ে যায়। রামেয়ার বয়সও 32 এসে পৌঁছায়। মাঝখানে সে ইরফান নামের একজনের সাথে সম্পর্কেও জড়িয়েছিল। তারা লিভ ইন রিলেশনশিপেও থাকা শুরু করে, কিন্তু তার সেই সম্পর্কও বেশি দিন টেকে না। সে এখন সবকিছুর উপর বিরক্ত হয়ে পড়ে। রাতে তার ঘুম হয় না, লাইফস্টাইল সব এলোমেলো হয়ে গিয়েছে। এই সবকিছুর এফেক্ট তার শরীরের উপর দেখা দেয়। সে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। সে আগে ইরফানের সাথে থাকলেও এখন সে আলাদা থাকা শুরু করেছে। তাই সে ইরফানের বাড়ি যায় তার জিনিসপত্র নিয়ে আসার জন্য, কিন্তু সেদিন ইরফানের নতুন জিএফ সেখানে ছিল। তাই ইরফান কিছুটা নার্ভাস হয়ে পড়ে। রামেয়া তখন তার জিএফ কে দেখে সে নিজেও নার্ভাস হয়ে যায় আর বলে সে আরেকদিন আসবে। এই বলে সে চলে যেতে লাগে, কিন্তু ইরফানের গার্লফ্রেন্ড তাকে যেতে দেয় না আর তার কাজ করতে বলে। এরপরে রামেয়া ইরফানের বাড়িতে থাকা তার কিছু জিনিসপত্র আর তার বিড়াল দুটোকে নিয়ে চলে যেতে লাগে। ইরফানও তখন তার পিছু পিছু যায় আর তাকে সরি বলে। তখন রামেয়া তাকে সরি বলতে বারণ করে, কারণ এই ব্রেকআপের জন্য সে দায়ী নয়। তাদের দুজনের সিদ্ধান্তের উপর ভিত্তি করেই তাদের ব্রেকআপটা হয়েছে। সে এরপর ইরফানকে বলে সে অনেক পাল্টে গেছে। সে এখন কালারফুল কাপড় পরে, কিন্তু আগে যখন রামেয়া তাকে কালারফুল কাপড় চোপড় গিফট দিয়েছিল সেগুলো সে পরতো না। তাছাড়া এখন সে তার ঘর অনেক গুছিয়ে রাখে, কিন্তু আগে রামেয়া ঘর গুছিয়ে রাখলে সে এলোমেলো করে ফেলতো। সে ইরফানের জন্য অনেক খুশি এখন, কারণ তাকে কেউ মোটিভেট করছে। এটা তো ভালো কথা। এই বলে রামেয়া চলে যায় আর ইরফান তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। রামেয়ার পর তার ফ্রেন্ড সেলভিকে কল করে, যে এখন ইউকেতে থাকে। সেলভির বিয়ে হয়ে গিয়েছিল আর এখন সে প্রেগনেন্ট। তো রামেয়া তখন সেলভির সাথে ইরফানকে নিয়ে কথা বলে। সেলভি রামেয়াকে বলে তাদের ব্রেকআপ হয়েছে অনেক দিন আর সে মুভ অনও করে ফেলেছে। তাহলে সে এখন কেন আবার ইরফানের কথা ভাবছে? রামেয়া বলে সে জানে না তার কি ইরফানের সাথে ব্রেকআপ করে নেওয়াটা উচিত হয়েছে। সেলভি বলে সে নিজেই বলেছে ইরফানের সাথে থাকতে তার ভালো লাগছে না, তাদের মধ্যে সেই কেমিস্ট্রিটা আর নেই, আর এই রিলেশনও বেশি দিন টিকতো না। একটা সময় তাদেরকে আলাদা হতেই হতো, তাই এর চেয়ে ভালো যে তারা আলাদা হয়ে গেছে। রামেয়া তখন বলে ইরফান অনেক পাল্টে গেছে। সে এখন কালারফুল ড্রেস পরে, তার ঘরও গুছিয়ে রাখে, কিন্তু তারা যখন একসাথে ছিল সে এমনটা ছিল না। সেলভি এসব শুনে তাকে ইরফানকে নিয়ে ভাবতে বারণ করে, কারণ সে এখন তার প্রাক্তন। সে রামেয়াকে তার নতুন ফ্ল্যাটের কথা জিজ্ঞেস করলে রামেয়া জানায় সে একটা ফ্ল্যাট দেখেছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে বাড়ির মালিক বলেছে ফ্যামিলি ছাড়া কাউকে সে রেন্ট দিবে না, আর অ্যাপার্টমেন্টে ওঠার মতো টাকা তো তার নেই। তাই সে একটু চিন্তাতেই পড়ে যায়। এরপর রামেয়া বাড়ি ফিরে আসে, যেখানে সে আর পোরো নামের একটা মেয়ে থাকতো। পোরো কিছুদিন পর বিদেশ চলে যাবে, তাই রামেয়াকে এই বাড়িটা ছাড়তে হতো। তাই সে নতুন বাড়ি খুঁজতে থাকে, কিন্তু অনেক খুঁজেও সে কোনো বাড়ি পাচ্ছিল না তেমন। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। রামেয়া তার বন্ধুদের সাথে পার্টি করতে যায়, কিন্তু সেখানে একটু ড্রিঙ্ক করেই সে আবারও ইমোশনাল হয়ে পড়ে আর ইরফানের কথাই ভাবতে থাকে। ইরফান তাকে সবসময় বেবি গার্ল বলে ডাকতো। ইরফান এখন তার জীবনে নেই, কিন্তু তার দেয়া নিকনেমটা রামেয়ার জীবনে ঠিকই রয়ে গেছে। তাই সে মন খারাপ করে। সে তার আর এক ফ্রেন্ড ঋতিকাকে বলে তার লাইফ সম্পূর্ণ অগোছালো হয়ে গিয়েছিল। তখনই ইরফান তার লাইফে আসে, আর সে তাকে যখন প্রথম কিস করে তখন তার কাছে মনে হয়েছিল ইরফান তাকে হিল করার জন্যই এসেছে। এবার হয়তো তার জীবনটা সুন্দর হয়ে যাবে। এরপরে তাদের সম্পর্ক শুরু হয়, কিন্তু তা কিছুদিন পর থেকে মোটেই ভালো যাচ্ছিল না। তারা দুজন অনেক ছোট ছোট বিষয় নিয়েও ঝগড়া করতে লেগে যেত। কিছুতেই তারা তাদের রিলেশন ঠিক রাখতে পারছিল না। তারা দুজনই অনেক চেষ্টা করেছে, কিন্তু তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি, বরং দিনকে দিন তা বিগড়ে গেছে। তখনই ঋতিকা বলে ইরফান হয়তো ভালো ছেলে, কিন্তু সে রামেয়ার লাইফে এসে
তাকে হিল করেছে এটা সত্যি নয়, কারণ ইরফান যদি তাকে হিলই করতে পারত তাহলে সে আবারও নতুন কোনো সম্পর্কে জড়াতো না। একজন ছেলের দেয়া কষ্ট আরেকটা ছেলে খুব সহজে ভোলাতে পারে না। রামেয়ার কষ্ট, দুঃখ, একাকিত্ব সবকিছু মাত্র কিছু মুহূর্তের জন্য লাঘব হয়েছে। ইরফান তা সম্পূর্ণ দূর করতে পারত না, কারণ তাদের নিজেকে নিজে ঠিক করতে হয়, অন্য কেউ তাদের ঠিক করতে পারে না। দৃশ্য চলে যায় পরের দিন। রামেয়াকে তার মা কল করে, কারণ তাদের এক আত্মীয়র অর্থাৎ কামেয়ার মেয়েকে নিয়ে কিছু প্রোগ্রাম চলছিল। তার মঙ্গলের জন্য পুজো দেয়া হচ্ছিল, তাই রামেয়াকে তার মা সেই প্রোগ্রামে আসতে বলে। রামেয়াও তখন সেই প্রোগ্রামে যায়। বেশ সুন্দর করেই প্রোগ্রামটা শেষ হয়। তখন রামেয়া তার মার বাড়িতে যায়, আর তার মা তাকে রান্নার কাজে সাহায্য করতে বলে। তখন সে তার মার কথা মতো তাকে সাহায্যও করে, আর তার বাবাকে খাবারও পরিবেশন করে। কথায় কথায় তার মা তাকে জিজ্ঞেস করে মিঙ্গেল জিনিসটা কি। তার এক আঙ্কেল বলছিল সে রামেয়ার ছবি মিঙ্গেলে দেখেছে, ব্যাপারটা কি। তখন রামেয়া তাকে মিঙ্গেল নামের সেই ডেটিং অ্যাপ সম্পর্কে জানায়। রামেয়ার মা তখন বলে তার রামেয়াকে নিয়ে অনেক চিন্তা হয়, কারণ সে একা কি করে থাকবে। তার সকল বন্ধুরা বিয়ে করে ফেলেছে, কিন্তু রামেয়া এখনো বিয়ে করেনি। তার কি ভয় হয় না যে সে একা এভাবে কিভাবে থাকবে? এসব কথা শুনে রামেয়া চুপ করে থাকে, কিন্তু সে মনে মনে ভাবতে থাকে কয়েক ঘন্টা পর পোরো বিদেশ চলে যাবে। এরপর তো সে সত্যি একা হয়ে যাবে। তখন সে একা কি করে থাকবে? এর পরের দিনে রামেয়া বাড়ি ফিরে আসে, আর পোরো চলে যাওয়ার আগে একটা গুড বাই পার্টি দেয়, যেখানে তাদের সব বন্ধু বান্ধবরা হাজির হয়। তখন ঋতিকার স্বামী পারাসও সেখানে আসে, আর কথায় কথায় রামেয়া জানতে পারে ঋতিকা এবং পারাস ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। যে কথা শুনে রামেয়া অবাক হয়ে যায়, আর বলতে থাকে তারা কি করে ডিভোর্সের সিদ্ধান্ত নিল। সে ঋতিকার সাথে কথা বলবে, কিন্তু পারাস জানায় এতে কোনো লাভ নেই, কারণ তারা দুজনে নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোনোই লাভ হয়নি। তাদের সম্পর্কের মধ্যে আর কোনো ভালোবাসা নেই, তাই এই সম্পর্ক রেখেই বা কি লাভ। এর থেকে দূরে সরে আসাটাই সবচেয়ে ভালো হবে, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। রামেয়া তখন বুঝতে পারে লাভ লাইফ নিয়ে শুধু তার মধ্যেই নয়, সবার মধ্যেই সমস্যা রয়েছে, আর এটা খুবই স্বাভাবিক, হতেই পারে। এইসব ভেবে সে পার্টির জন্য কিছু দরকারি জিনিস কিনতে স্টোরে যায়, যেখানে একটা বাচ্চা বারবার তার গায়ে হাত দিলে সে পেছন ফিরে দেখে বাচ্চাটিকে তার ছোটবেলাকার ভালোবাসা নালান কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই বাচ্চাটা নালানেরই ছিল, আর তারা একে অপরকে এত বছর পর দেখে খুবই অবাক হয়ে যায়। নালানের তো এখন একটা সংসার জীবনও হয়েছে। যাক, রামা এবার নালানকে তার বাড়িতে ইনভাইট করে, কারণ তার বাড়িতে একটা পার্টি চলছিল। নালানও তার কথা শুনে আর মানা করতে পারে না, তার সাথে ওই পার্টিতে চলে আসে। নালান সেখানে এলে সে সবার সাথে নালানের পরিচয় করিয়ে দেয়, আর তারা বেশ পার্টি করে। কিন্তু নালানের বাচ্চা এতে কান্না করতে থাকলে তারা তাকে একটা রুমে নিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তখনই নালান রামেয়াকে জানায় সে তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু এরপরও সে তা করতে ব্যর্থ হয়েছে। সে তার বন্ধুদের সাথেও যোগাযোগ করেছে, কিন্তু তারা কেউ তাকে রামায়ের খোঁজ দিতে পারেনি। এভাবে কথা বলতে বলতে কথায় কথায় রামায়া তাকে জিজ্ঞেস করে তাদের বাবা মা যদি তাদেরকে আলাদা না করতো তাহলে কি তারা সারা জীবন একসাথে থাকতো, আর তারা কি সুখে থাকতো? নালান তখন এই প্রশ্নের উত্তরে একেবারে চুপ করে থাকে, আর তার কাছে ক্ষমা চায়, কারণ সে সেদিন আসতে পারেনি যেদিন তারা পালিয়ে যেতে চেয়েছিল। রামায়া এটা শুনে বলে কোনো সমস্যা নেই, তারা তখন অনেক ছোট ছিল। নালান বলতে থাকে রামায়া আর আগের মতো নেই, সে পাল্টে গেছে অনেক। কথায় কথায় তারা দুজন একে অপরের কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই নালানের স্ত্রী কল করলে সে বুঝতে পারে সে যা করতে যাচ্ছিল তা এখন মোটেও ঠিক নয়, কারণ সে বিবাহিত, আর সে তার স্ত্রীকে চিট করতে পারে না। তাই সে রামায়ের থেকে দ্রুত বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। আর রামায়াও তখন নালানের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যদি সেদিন তারা পালিয়ে যেত তাহলে হয়তো তারা দুজন আজ একসাথে থাকতো, তাদের একটা ছোট্ট পরিবার হতো। এইসব নিয়েই তার মনটা একটু খারাপ হয়ে যায়। এরপরই দেখা যায় পুরো বিদেশ চলে যায়, আর রামায়াকে তার ঘর গোছানোর জন্য সাহায্য করতে তার মা চলে আসে। তখনই কথায় কথায় তার মা আনু তাকে বিয়ে করার কথা বলে, যে কথা শুনে রামায়া বলতে থাকে তার নালানের সাথে দেখা হয়েছে, আর সেদিন যদি সে তাদেরকে বাধা না দিত তাহলে আজ সে আর নালান বিয়ে করে সুখে সংসার করতে পারত, যেমনটা নালানের রয়েছে। তার তো এখন একটা বাচ্চাও আছে। আনু এসব শুনে বলে যে তার 15 বছর বয়সের মেয়ে ঘর ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিল, তখন সে কি করত, তাই সে তাকে বাধা দিয়েছে। রামেয়া বলে এমন কিছুই হতো না যদি না সে তার আর নালানের যোগাযোগটা বন্ধ করে দিত। তখন আনু চুপ করে থাকে,
কোনো কথা বলে না, কারণ সে যদি আবারও কিছু বলে তাহলে রামায়া আবারও তার সাথে মাসের পর মাস কথা বলবে না। রামায়া তখন বিরক্ত হয়ে অন্য ঘরে চলে যায়, আর সেখানে গিয়ে দেখে আনু ঘরের জানালা খোলা রেখে দিয়েছে, যে জন্য তার একটা বিড়াল জানালা দিয়ে পালিয়ে গেছে। এটা দেখে সে আনুর উপর খুবই রাগ করে আর দ্রুত তার বিড়ালটা খুঁজতে বের হয়ে পড়ে। কিন্তু সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও সে বিড়ালটিকে কোথাও খুঁজে পায় না, আর এই নিয়ে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে ইরফান আর তার গার্লফ্রেন্ড পদ্মাও রামায়াকে তার বিড়ালটা খুঁজতে সাহায্য করে, কিন্তু অনেক খুঁজেও তারা কোথাও বিড়ালটিকে খুঁজে পায় না। রামায়ার মন তখন খুব খারাপ হয়ে যায়, সে তো মন খারাপ করে বসে থাকে চুপচাপ। ইরফান তখন তার পাশে এসে বসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে যে সে যেন তার মাকে বকাবকি না করে, কারণ তার মা তো আর জানতো না যে বিড়াল জানালা দিয়ে এভাবে বের হয়ে যাবে আর হারিয়ে যাবে। এরপর সে রামেয়াকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। তখন রামেয়া বলে ইরফানের তাকে বাড়ি পৌঁছে দিতে হবে না, তার এখন পদ্মাকে বাড়ি পৌঁছে দেওয়া উচিত। এই বলে সে ইরফানকে পদ্মার সাথে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চুপচাপ সেখানে বসে থাকে। এরপর সে বাড়ি ফিরে আসে এবং তার মার সাথে বেশ রাগারাগি করে, কারণ তার মা আনুর ভুলের জন্যই বিড়ালটা পালিয়ে গেছে। সে কখনো তার বিড়ালটিকে ঘরের বাইরে বের করেনি, তাই বাইরের পরিবেশের সাথে বিড়ালটি নিজেকে মানিয়ে নিতে পারবে না, আর বাইরের কুকুর বা মানুষ যে কেউ তার অবুঝ বিড়ালটির ক্ষতি করে দিবে। এই ভেবে ভেবে সে কান্না করতে থাকে আর রাগে আনুকে বলে সে সব সময় তার জীবনে সমস্যা তৈরি করে, সে কেন তার লাইফ থেকে চলে যাচ্ছে না, তার আর এসব ভালো লাগে না। এই কথা শুনে আনুর মনটা খুবই খারাপ হয়ে যায়। স্বাভাবিকভাবেই নিজের সন্তানের কাছ থেকে এমন কথা শুনলে যে কারো খারাপ লাগবে, তাই আনু আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি ফিরে যায়। এরপর রামা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায় আর তাকে তার বিড়ালের গল্প বলে, যাকে সে ছোটবেলা থেকে লালন পালন করেছে, আর বিড়ালের কষ্টে তার অনেক কষ্ট হয়। আনুয়া একই সাইকিয়াট্রিস্টের কাছে আসে আর তাকে রামায়ার ছোটবেলার কাহিনী বলে, যখন তাকে ব্রেস্ট ফিডিং বন্ধ করানোর জন্য রামায়ার দাদি রামায়াকে তার থেকে আলাদা করে দিয়েছিল। তখন রামায়া দুধ খেতে না পেরে রাতের বেলা খুব কান্না করত, আর সেই কান্না শুনেই আনু ছুটে চলে যেত রামায়ের কাছে, কিন্তু তার দাদি তাকে রামায়ের থেকে দূরে রাখত। এতে তার খুব কষ্ট হলেও এভাবেই সে তার ব্রেস্ট ফিডিং বন্ধ করায়। তবে আনুর তো রামায়ার জন্য খুব খারাপ লাগতো, তাই সে দরজার সামনেই বসে থাকতো। এভাবেই সে রামায়াকে তার স্নেহ থেকে দূরে রেখেছে। বড় হতে হতে আরো অনেক কিছুই তাকে করতে হয়েছে, শুধুমাত্র রামায়ার ভালোর জন্য। কিন্তু রামায়া তা কখনো বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। সে শুধু তাকেই ভুল বুঝে গেছে। বর্তমানে রামায়াকে সেলভি কল করে, যে সদ্য একটা মেয়েকে জন্ম দিয়েছে। সেলভি তখন বলতে থাকে তার মেয়ের জন্ম হওয়ার পর সে বুঝতে পেরেছে একজন মা হওয়া কতটা কঠিন। সে সেই সব কিছু করবে যেগুলো করলে তার মেয়ে ভালো থাকবে। তার সন্তানকে ভালো রাখার জন্য সে যে কোনো কিছু করতে রাজি আছে। সে অনেক কিছু স্যাক্রিফাইস করবে, তার মেয়েকে অনেক কিছু করতে বাধাও দিবে। যদি এতে তার খারাপ মা হতে হয় তাহলে সে সেটাও হবে, কিন্তু এরপরও সে তার মেয়েকে প্রোটেক্ট করবে, যেমনটা রামায়ার মা তার জন্য করেছে। হয়তো সে এখন তা বুঝতে পারছে না, তবে একটা সময় ঠিকই বুঝতে পারবে। সেলভির এসব কথা শুনে রামায়াও ভাবতে থাকে যে সত্যিই তার মা তো তার জন্য আজ পর্যন্ত যা যা করেছে সবকিছু তার ভালোর জন্যই করেছে। সেই খামোখা তার মাকে ভুল বুঝেছে। আর সে তো নালানের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু নালানের সাথে তার এত অল্প বয়সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তটা হয়তো তার সত্যিই ভুল ছিল। তখন সে সেটা বুঝতে পারেনি, কিন্তু তার মা ঠিকই বুঝতে পেরেছিল। এই অল্প বয়সে বাইরে চলে গেলে বাইরের জগতে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারবে না, তাদেরকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। তাই হয়তো সেদিন সে তাকে মানা করেছিল। আর এত বছর পর তার মা যখন তার কাছে আসলো তখনও সে তার মার সাথে ভালো ব্যবহার করেনি, কিন্তু তার মা তো তার ভালোর জন্যই এই সব কিছু করেছে। এই ভেবে সে তার মাকে সরি বলবে বলে সিদ্ধান্ত নেয় আর তাদের স্কুলে চলে যায়, যেখানে তার মা চাকরি করত। আর আজ তার মার এখানে শেষ দিন ছিল, অর্থাৎ সে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। তার মা যখন স্পিচ দিচ্ছিল তখন কিছু মেয়ে কথা বলতে থাকে। রামায়া তখন তাদেরকে ধমক দেয়। মেয়েগুলো তখন তার পরিচয় জানতে চায়। রামায়া তখন তার নাম পরিচয় দিলে মেয়েগুলো বলে, ও তাহলে তুমিই সেই মেয়ে যার জন্য আমাদেরকে স্কুল ট্রিপে এখন নিয়ে যাওয়া হয় না, শুধু মিউজিয়ামে পাঠানো হয়। কারণ তুমি তো স্কুল ট্রিপে গিয়ে একটা ছেলের সাথে রাত কাটিয়েছিলে, যে কারণে আমাদেরকেও এখন আর স্কুল ট্রিপে কোথাও নিয়ে যাওয়া হয় না। এই সব কিছুর জন্য তারা রামায়ার উপর খুব ক্ষেপেছিল। এই সব শুনে রামায়ার খারাপ লাগলেও সে বুঝতে পারে তার মাকেও স্কুলে এত বছর এইসব কটু কথা শুনতে হয়েছে, যে একজন স্কুল টিচারের মেয়ে হয়ে সে টিনেজ একটা ছেলের সাথে রাত কাটিয়েছে। তাই সে তার মার উপর
আরো বেশি নরম হয়ে যায়। আর একটা সময় বাড়ি ফেরার পথে সে তার মাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় এভাবে তার লাইফে আসার জন্য। তার এই আচরণে আনু খুবই অবাক হয়। এরপরই রামায়া সেখান থেকে চলে যায়। এই প্রথম রামায়া আনুকে জড়িয়ে ধরেছিল, ভালো করে কথা বলেছিল। এই সব কিছু দেখে শুনে আনুরও অনেক ভালো লাগে। সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এত বছর পর হলেও তার সন্তান তাকে বুঝতে পেরেছে। এটাই তো তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। রামায়ের পর তার নিজ বাড়িতে ফিরে যায় আর ভাবতে থাকে তাদের মা দাদি সবাই তাদের ভালোর জন্য অনেক কিছু বলে, অনেক কিছু করে, কিন্তু তখন তাদের এসব ভালো লাগে না। কিন্তু তারা এই সব কিছু তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বলে না। তাদের তো একটাই উদ্দেশ্য, যেন তাদের পরবর্তী জেনারেশনের মেয়েরা একটু ভালো থাকে, মাথা উঁচু করে বাঁচতে পারে। আর ভালো থাকাটা তো সম্পূর্ণ তাদের নিজেদের কাছে। তারা চাইলেই ভালো থাকতে পারে লাইফে শুধুমাত্র ঠিকঠাক ডিসিশন নেয়ার মাধ্যমে। তাহলেই আর ভবিষ্যতে গিয়ে তাদেরকে পস্তাতে হয় না, তারা একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে। এই সব কিছু ভাবতে ভাবতেই সে বাড়ি ফিরে আসে আর তখনই দেখে যে তার হারিয়ে যাওয়া বিড়ালটা ফিরে এসেছে। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। একটা বিড়াল হারিয়ে যাওয়াতে তার কত কষ্ট হচ্ছিল, আর সে যদি সেদিন পালিয়ে যেত তাহলে না জানি তার মার কি অবস্থা হতো। এই সব কিছু এখন সে খুব ভালো করেই বুঝতে পেরে যায়। তাই এখন সে আর ছেলেদের পেছনে না ঘুরে নিজের জীবনটা নিজের মতো করেই বাঁচতে চায়। সে এখন জীবনে আরো ভালো কিছু করতে চায় আর তার পুরো পরিবারকে ভালো রাখতে চায়। যেই মাকে সে এতদিন ভুল বুঝে এসেছে তার জন্য এখন সে তার সর্বোচ্চটা দিয়ে করতে চায়। তাই সে এবার তার মন মতো একটা সুন্দর বাড়ি খুঁজে সেখানে শিফট হয়ে যায় আর নতুন করে তার জীবনটা শুরু করে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল রামায়ের জীবনের গল্প। আসলে টিনেজে থাকতে অনেকেই বোঝে না যে কোনটা ভালো আর কোনটা মন্দ। মা বাবারা তাদেরকে বাধা দিলে মা বাবাদেরকেই তারা নিজেদের শত্রু মনে করে। কিন্তু ধীরে ধীরে যত বয়স বাড়ে আর বাইরের জগৎ সম্পর্কে এক্সপেরিয়েন্স বাড়ে, তখনই মানুষ বুঝতে পারে যে মা বাবা ঠিকই বলতো। আর তারা কোনো কিছু কখনো নিজেদের স্বার্থের জন্য নয়, তাদের সন্তানদের ভালোর জন্যই বলতো, যেমনটা রামায়াও বুঝতে পেরেছে। তো রামায়ের জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।